হ্যালো বন্ধুরা, আবারও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজ আমরা দার্জিলিংয়ে রয়েছি, তাই সকালটা গরম চা দিয়েই শুরু করলাম। আজকে সারা দিন আমরা ম্যালের পার্শ্ববর্তী এরিয়া এবং পাশাপাশি যে সাইড পয়েন্টগুলো রয়েছে যেখানে আপনারা ঘুরতে যেতে পারেন তা নিয়ে আলোচনা করব এবং একটা সুনির্দিষ্ট ধারণা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। আপনারা সকলেই জানেন এটি হলো দার্জিলিংয়ের ম্যাল, আর এটি খুবই পরিষ্কার পরিচ্ছন্ন এবং পাহাড়ের উপরে এটাই একটি বিস্তৃত সমতল জায়গা যেখানে বসে আপনি বিকেলবেলা সময় কাটাতে পারবেন। ম্যালে যদি আমরা এইভাবে সোজাসুজি দাঁড়াই তাহলে বাম দিকে আমাদের রয়েছে ম্যাল মার্কেট এবং ডান দিকে সোজাসুজি হেঁটে গেলে রয়েছে মহাকাল মার্কেট। এই দুটি মার্কেট থেকে আপনারা প্রচুর শপিং করতে পারেন। এখানে আপনারা রিজনেবল রেটে অনেক ভালো এবং সস্তায় অনেক ভালো ভালো জিনিস পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, বার্গেনিংটা ঠিকঠাক করে যদি করতে পারেন তাহলে খুব কম দামেই আপনারা ভালো ভালো জিনিস এখান থেকে নিতে পারবেন। এখন চলুন আমরা মহাকাল মন্দির থেকে ঘুরে আসি। মহাকাল মন্দির থেকে ঘুরে এসে আমরা নিচে মহাকাল মার্কেট থেকে কিছু শপিং করব, তারপরে আবার সন্ধ্যাটা ম্যালে কাটাবো। আর সন্ধ্যার সময় ম্যালটা খুব অসাধারণ লাগে দেখতে। এটি হলো মহাকাল মার্কেট। এই মহাকাল মার্কেট থেকে আপনি কম দামে খুব সস্তায় শীতের পোশাক, স্টল, চাদর, কাশ্মীরি চাদর, মাফলার, প্রচুর সব রকমের শীতের যত রকমের আইটেম হয় সব কিছুই এখানটায় আপনারা পেয়ে যাবেন। সেটা আপনাদের একটু দরদাম করে ঠিকঠাক করে নিতে পারলে খুব সস্তায় আপনারা এখান থেকে ভালো ভালো জিনিস নিয়ে যেতে পারবেন। চলুন তাহলে বাজারটা আপনাদের দেখিয়ে দিই। বাজারটা অনেকটা লম্বা, কিছুটা যাওয়ার পরে মাঝখানে রয়েছে মহাকাল মন্দিরে যাওয়ার সিঁড়ি। ওই সিঁড়ি ধরে আমাদেরকে উপরে উঠতে হবে, তারপরে আমরা দর্শন পাবো মহাকাল মন্দিরে। এই হলো মহাকাল মন্দিরে যাওয়ার রাস্তা। এইখান থেকে সিঁড়ি শুরু হচ্ছে, আমাদের এখন এই সিঁড়ি বেয়ে উপরে উঠতে হবে। জানি না কতটা উঠবো, তো দেখে মনে হচ্ছে প্রচণ্ড খাড়াই রয়েছে এবং এই খাড়াই সিঁড়ি চড়েই আমাদের উপরে উঠতে হবে। তো চলুন মহাদেবের দর্শন করে আসি। কিছুটা রাস্তা সিঁড়ি করা ছিল, বাদবাকিটার সিঁড়ি নেই, এইভাবে স্লপিং করা রয়েছে। আপনাদের এই স্লপিং রাস্তা ধরেই আপনাদের উপরে উঠতে হবে। আমার মনে হয় এই স্লপিংটায় ওঠাটা খুবই কষ্টকর, সিঁড়ি করা থাকলে আশা করি আরও ভালো হতো। রাস্তাটা খুবই খাড়াই, তাই সকলেরই উঠতে সমস্যা হচ্ছে, তাই সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুটা সময় রেস্ট নিয়ে নিয়ে মাঝখানে তারপরে উপরের দিকে উঠছে। তাই আমরাও মাঝে মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে উপরের দিকে উঠতে লাগলাম। আমরা এই পাহাড়ে বেড়াতে আসাটা সবার প্রথম, তাই আমাদের পাহাড়ে উঠতে দুজনেরই খুব কষ্ট হচ্ছে। আর কিছুটা তারপরেই আমরা পৌঁছে যাব মহাকাল মন্দিরে। আমরা প্রায় মহাকাল মন্দিরের কাছাকাছি এসে গেছি। এইখানটায় আপনারা একটু রেস্ট নিতে পারেন, একটু বসতে পারেন। আর এইখানে আপনি জুতো রেখে আপনাকে বাদবাকি রাস্তাটা খালি পায়েই যেতে হবে। এখানে জুতো রাখার ব্যবস্থা রয়েছে। এই যে সামনে দেখছেন খোপ খোপ ঘর করা রয়েছে, ওই ঘরগুলোর মধ্যে, ওই বক্সগুলোর মধ্যে আপনারা জুতো রাখবেন এবং জুতো সেফটি থাকবে, কোনো কেউ নিয়ে যাওয়ার কোনো ভয় নেই। এখান থেকে তারপরে আপনাদেরকে খালি পায়ে বা আপনারা মোজা পরে আপনারা উপরে যেতে পারেন। শেষমেশ মন্দিরের সামনে এসে উপস্থিত হলাম। এই মন্দিরটা দেখে এবং এর চারপাশের পরিবেশটা দেখে এতক্ষণ কষ্ট করে উপরে উঠে আসার যে ক্লান্তি, সে ক্লান্তিটা আর বোঝা যাচ্ছে না। এই মন্দিরের উপরে এবং চারপাশে অনেক পর্যটক ছিলেন, কিন্তু এই মন্দিরে এতটাই নিস্তব্ধতা ছিল, শুধুমাত্র চারদিক থেকে শুধু ঘন্টার শব্দটাই শোনা যাচ্ছিল। মন্দিরের পরিধিটা অনেকটাই বড় ছিল, তাই আমরা চারদিকে ঘুরে মন্দিরটা দেখছিলাম। তার মধ্যে আমাদের চোখে পড়লো তিবেতিয়ান প্রেয়ার হুইল। এগুলি আমরা সিনেমাতে প্রায় দেখে থাকি, নেপাল ভুটানের বিভিন্ন মন্দিরে এগুলো থাকে। এই জিনিসগুলো এখানে পাওয়াটা আমাদের কাছে একটা বাড়তি পাওনা ছিল। এরপর আমরা চলে গেলাম মন্দিরের মূল জায়গায় মহাদেবের দর্শন নেওয়ার জন্যে। সেখানে গিয়ে দেখলাম এক সাইডে প্রদীপ প্রজ্বলনের কাজ হচ্ছে। যারা যারা এখানে পুজো দিতে চান তার নিজের মনস্কামনা বলে এখানটায় আপনারা প্রদীপ জ্বালাতে পারেন। এটি হলো মহাদেবের মন্দির, কিন্তু এখানে যারা পুজো করেন তারা হচ্ছেন বুদ্ধিস্ট লামা। ওদের কাছ থেকে আশীর্বাদ নিয়ে মহাদেবকে প্রণাম করে আমরা বেরিয়ে পড়লাম বাদবাকি মন্দিরটা ঘুরে দেখার জন্য। তো চলুন বাকি মন্দিরটা আপনাদের ঘুরে দেখাই। এই মন্দিরের চারপাশে দেবাদিদেব মহাদেবের 12টি জ্যোতির্লিঙ্গের প্রত্যেকটি আলাদা আলাদা করে স্থাপন করা রয়েছে। আপনারা এই মন্দিরটির চারদিক ঘুরলে প্রত্যেকটি জ্যোতির্লিঙ্গ দর্শন করতে পারবেন। চলুন তাহলে আমাদের সাথে আপনারাও জ্যোতির্লিঙ্গের দর্শন করে নিন।
মন্দিরের চারদিকটা ঘুরে আসার পরে আমরা পৌঁছালাম এই মন্দিরের সবথেকে বড় ঘন্টাটার কাছে। ধর আমাদের মন্দিরটা ঘোরা পুরোপুরি কমপ্লিট। আমরা যখন এসেছিলাম মন্দিরটা পুরোটাই ফাঁকা ছিল। এখন ধীরে ধীরে পর্যটকের সংখ্যা বাড়ছে, অনেকে আসছেন মন্দির দর্শন করতে। আমাদের মন্দিরটা এখন দেখা শেষ। আমরা এবারে পুনরায় নিচে নামবো। এই মন্দিরে এলে একটা জিনিস অবশ্যই খেয়াল রাখবেন, এখানে প্রচুর বানর রয়েছে। আপনার মোবাইল, টুপি, হাতে কোনো খাওয়ার জিনিস, জুতো ইত্যাদি সাবধানে রাখবেন, না হলে বানর নিয়ে চলে যেতে পারে। আর এখান থেকে দাঁড়িয়ে সামনে পুরো দার্জিলিং শহরটা খুব অসাধারণ লাগছে, আর একটা মেঘ পুরোপুরি দার্জিলিং শহরটাকে ঢেকে দিচ্ছিল। মহাকাল মন্দির থেকে নেমে এসে ঠিক সন্ধ্যার আগে বিকেলটাতে আপনারা মহাকাল মার্কেটটা ভালো করে ঘুরে দেখে নিতে পারেন। এখানে অনেক সস্তায় ভালো ভালো শীতের পোশাক আপনারা পেয়ে যাবেন। পুরো মহাকাল মার্কেটটা ঘুরে কিছু শীতের পোশাক এবং কিছু গিফট আইটেম কেনাকাটি করে আমরা চলে গেলাম মেলে। এখন দার্জিলিংয়ের ওয়েদার খুব ভালো, তাই প্রচুর পর্যটক দার্জিলিং এসছেন এবং সন্ধ্যাবেলা এই মেলটাতে প্রচুর পর্যটকের সমাগম হয়েছে। এই মেলের দুপাশে প্রচুর স্ট্রিট ফুডের দোকান রয়েছে। এখান থেকে আপনারা সন্ধ্যাবেলা এমনকি রাতের খাবারও খেয়ে নিতে পারেন। এখানে চাউমিন, মোমো, এগরোল, মোগলাই সব কিছুই পাওয়া যায়। সমস্ত চাইনিজ আইটেম এমনকি ইন্ডিয়ান আইটেমও এখানটায় স্ট্রিট ফুডে আপনারা পেয়ে যাবেন। আর যে জায়গায় বেড়াতে যাবেন সেই জায়গায় স্ট্রিট ফুড যদি নাই খেলেন তাহলে তো বেড়ানোটা অসম্পূর্ণ থেকে যায়, তাই না? তো বেশি দেরি না করে দার্জিলিংয়ের প্রিয় খাবার মোমো 2 প্লেট অর্ডার দিয়ে দিলাম। দীর্ঘ জার্নি করে আসার পরে প্রথম দিনটা আপনারা দার্জিলিংয়ে এভাবেই কাটাতে পারেন। পরের দিনের ট্যুরের জন্য আপনারা এই ম্যাল থেকেই গাড়ি বুক করতে পারবেন। তার নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, ওই নাম্বারে আপনারা গাড়ি বুক করলে অনেকটা ডিসকাউন্টে পেয়ে যাবেন। আজকের মতন ভিডিওটি এখানেই শেষ করছি। পরবর্তী ব্লগের জন্য অবশ্যই পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।